সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো। আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। বাসায় থাকতে থাকতে আমাদের মাঝে এক ধরনের জড়তা চলে এসেছে, আমরা পড়তে চাচ্ছি না। তো আজকে চলো আমরা একটু স্বাভাবিক হই, একটু গল্প করি। আমরাও স্বাভাবিক হই, তোমরাও স্বাভাবিক হও। আসলে কলেজে যখন আমরা যাই সবাইকে দেখতে পাই, কিন্তু এখন তো দেখতে পারছি না। একটা জিনিস মনে রাখবে, পৃথিবীতে যত দুর্যোগ এসেছে সেগুলো কিন্তু কোনোটাই চিরস্থায়ী ছিল না। ইনশাআল্লাহ আমরা দোয়া করছি এই দুর্যোগটিও চিরস্থায়ী নয়। এই দুর্যোগটি আমরা কাটিয়ে উঠতে পারবো আর আমাদের প্রিয় ক্যাম্পাসে ঘুরে বেড়াতে পারবো। সবাই আমাদের প্রিয় মুখগুলো দেখতে পারবো, কথা বলতে পারবো, দুষ্টুমি করতে পারবো এবং আমাদের সুস্থ সুন্দর পরিবেশকে ফেরত পাবো। একটি সুন্দর দেশ ফেরত পাবো। সুন্দর পৃথিবীতে প্রাণ খুলে নিঃশ্বাস নিতে পারবো। তো ইনশাল্লাহ সবাই সতর্ক থাকবে। আগেও বলেছি, আবারও বলছি, বারবার বলবো, সোশ্যাল ডিস্টেন্স মেনে চলতে হবে। বারবার সাবান দিয়ে হাত ধুতে হবে। বাইরে গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেই বাইরে যেতে হবে। প্রত্যেককে সতর্ক থাকতে হবে। শুধু একজন বা ৫ জনে কিন্তু পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব নয়। সবাই মিলে যদি সতর্ক থাকি এবং সবাই মিলে যদি স্বাস্থ্যবিধিগুলো মেনে চলি, তবেই কিন্তু আমরা আবার আমাদের স্বাভাবিক সুস্থ জীবনে ফিরে যেতে পারবো। তো আজকে আমাদের পড়ায় চলে যাই। আমরা গত ক্লাসগুলোতে যেগুলো পড়েছিলাম সেটা ছিল আমাদের ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা দ্বিতীয় পত্র থেকে। তো আমরা দ্বিতীয় পত্র সিলেবাসটা কভার করে ফেলেছি। এজন্য আজকে আমরা ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা প্রথম পত্র থেকে পড়ব। যদিও তোমাদের লেসন প্ল্যানে দেওয়া ছিল যে আজকে দ্বিতীয় পত্র পড়াবো, কিন্তু যেহেতু আমরা দ্বিতীয় পত্রর অংশগুলো শেষ করে ফেলেছি, তো আজকে আমি প্রথম পত্র থেকে শুরু করব এবং আমাদের ম্যাথগুলো পরবর্তীতে প্র্যাকটিস করব। ঠিক আছে, চলো তাহলে আমরা আমাদের আজকে নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজের অনলাইন শ্রেণী কার্যক্রমে চলে যাই। আমি ফাতেমাতুজ জোহরা, প্রভাষক, ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা, নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমরা কি পড়বো দেখো। আজকে আমরা পড়বো আমাদের যে মূল্যায়ন পরীক্ষা যেটা হয়েছিল সেখানে আমরা পড়েছিলাম এই চ্যাপ্টারটা স্বল্প ও মধ্যমেয়াদী অর্থায়ন। তখন হচ্ছে আমরা এর অর্ধেক অংশ পড়েছিলাম। তো পুরাটা অধ্যায় যেহেতু চ্যাপ্টারটা অনেক বড়, সেজন্য হচ্ছে এই চ্যাপ্টারটা শেষ করা আমাদের পক্ষে সম্ভব হয়নি। তো এই বাকি যে অংশটা সেটা আমি আবার নতুনভাবে অ্যাড করে দিয়েছি তোমাদের এই পরীক্ষার জন্য, ক্লাস টেস্টের জন্য। তো আমরা ইনশাল্লাহ এবার আমরা এই চ্যাপ্টারটা শেষ করবো এবং খুব ভালোভাবেই পড়বো। চ্যাপ্টারটার নাম কি? স্বল্প ও মধ্যমেয়াদী অর্থায়ন। মনে আছে তো যে অংশটুকু পড়েছিলাম? যদি মনে না থাকে ক্লাসগুলো আবার একটু কষ্ট করে দেখে নেবে। দেখো আজকে আমরা কি পড়বো। আজকে আমরা পড়বো সর্বোচ্চ মজুদ সম্পর্কে ধারণা। তারপর আমরা পড়বো সর্বনিম্ন মজুদ সম্পর্কে ধারণা। তারপর আমরা পড়বো মজুদ ব্যবস্থাপনার উদ্দেশ্য। তারপর পড়ব নগদ ব্যবস্থাপনার ধারণা। তারপর পড়ব নগদ রূপান্তর চক্র ও নগদ আবর্তন সম্পর্কে ধারণা। আমি আশা করছি যে আগের ক্লাসগুলো তোমরা খুব ভালোভাবে পড়েছো এবং বুঝেছো। যদি বুঝতে না পারো তাহলে তো বললাম একটু কষ্ট করে আগের ক্লাসগুলো আবার দেখে নিবে, তোমাদের বইয়ের সাথে মিলিয়ে দেখবে। তারপরেও যদি বুঝতে কষ্ট হয় মিসকে কষ্ট করে একটা ফোন দিতে হবে, তাহলে মিস তোমাদেরকে বুঝিয়ে দিবে। তাহলে চলো আমরা আমাদের আজকের অনলাইন শ্রেণী কার্যক্রমে চলে যাচ্ছি। দেখো আজকে আমরা প্রথমেই শুরু করব। আমরা আজকে যে অংশটা দিয়ে শুরু করছি সেটা হচ্ছে সর্বোচ্চ মজুদ বা ম্যাক্সিমাম ইনভেন্টরি। তো সর্বোচ্চ মজুদ বা ম্যাক্সিমাম ইনভেন্টরি বলতে আমরা বুঝি কি দেখো, যে স্তরের বাইরে অতিরিক্ত পণ্য মজুদ করা সম্ভব নয় সেই স্তরকে বলা হয় সর্বোচ্চ মজুদ স্তর। একটা উদাহরণ হিসেবে বলতে চাই যে ধরো তোমাদের বাবারা যারা ব্যবসায় করে, ব্যবসায়ী, তারা যদি গোডাউনে পণ্য রাখে, ধরো একজনের বাবা হচ্ছে ফলের ব্যবসায় করে, তো একটি গোডাউন ভাড়া নিল। এখন যে গোডাউনটি ভাড়া নিল সে একটা মাত্র গোডাউন, তখন ওই গোডাউনে যতটুকু পণ্য রাখা যায় তিনি কিন্তু ঠিক ততটুকু পণ্যই রাখতে পারবেন। এর বাইরে যদি তিনি পণ্য আরও মজুত করতে চান সেক্ষেত্রে হচ্ছে তাকে এক্সট্রা একটা গোডাউন ভাড়া নিতে হবে বা দোকানে গোডাউনের বাইরে রাখতে হবে। তাহলে কি ফলগুলো নষ্ট হয়ে যাবে না? তো ব্যবসায়ের ক্ষেত্রেও সর্বোচ্চ মজুদ বলতে যে স্তরের বাইরে
অতিরিক্ত পণ্য মজুত করা সম্ভব নয় সে স্তরকে বলা হয় সর্বোচ্চ মজুদ স্তর। এর বাইরে পণ্য রাখা কখনোই যুক্তিযুক্ত হবে না। অতিরিক্ত মাল যদি মজুত করা থাকে সেক্ষেত্রে প্রতিষ্ঠানের কার্যকরী যে মূলধন সেটা হচ্ছে মজুদের জন্য অলসভাবে আটকে পড়ে থাকে, যা যে কারবার আছে বা কারবারি প্রতিষ্ঠান আছে তাকে কি করে কার্যকরী মূলধনের অভাব ফেলে দেয় এবং আটকের ফলে কারবার কোনো লাভজনক খাতে বিনিয়োগ করতে পারে না। তাছাড়া অতিরিক্ত মজুদ থাকলে কি হয়, গোডাউন ভাড়াটা যেমন বেশি দিতে হয়, বিমার জন্য এক্সট্রা টাকা দিতে হয়, আবার ট্যাক্স দিতে হয়, তাই না? তো যে স্তরের বাইরে পণ্য হচ্ছে অতিরিক্ত পণ্য রাখা যাবে না সেটাকে বলা হয় সর্বোচ্চ মজুদ স্তর। এখন এই সর্বোচ্চ মজুতকরণের যে ধারণাটি সেটি হচ্ছে কয়েকটি বিষয়ের উপর নির্ভর করে, যেমন পণ্যের ব্যবহার হার, কিরকম পণ্য, ধরো এক মাসের হিসাব যদি আমরা করি কিরকম পণ্য আমরা ওই মাসে ব্যবহার করছি, কি পরিমাণ পণ্য, পণ্যগুলো গোডাউনে থাকলো, নতুন পণ্য যখন আমি অর্ডার দিব সেই পণ্য আমার গোডাউনে পৌঁছতে কতদিন সময় লাগবে, তো আমার মূলধনের পরিমাণ, আমার কিরকম মূলধন আছে, আমি সময় মতো পণ্য অর্ডার করতে পারবো কিনা, যে গোডাউনটা আছে আমরা বলেছিলাম সে গোডাউনের জায়গার পরিমাণ কিরকম জায়গা আছে, কতগুলো পণ্য কি কতগুলো পণ্য রাখা যাবে বা কত কেজি পণ্য রাখা যাবে। এখন এই পচনশীল পণ্য যদি হয় সেক্ষেত্রে শুকিয়ে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই যে ফলের কথা বললাম, ফল কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যদি অবিকৃত অবস্থায় থেকে যায় সেক্ষেত্রে নষ্ট হয়ে যেতে পারে, পচে যেতে পারে। বাজারের অবস্থা, বাজারের কন্ডিশন কিরকম, বিক্রি করা যাবে তো পণ্যগুলা। তারপর হচ্ছে মিতব্যয়ী ফরমায়েশের পরিমাণ বা ইওকিউ আমরা পড়েছিলাম, ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। তারপর হচ্ছে নিরাপদ মজুদের প্রয়োজনীয়তা, নিরাপত্তা হিসেবে কতগুলো পণ্য আমি এক্সট্রা মজুদ করব। তো এই যে সর্বোচ্চ মজুদ বা আমরা বলছি এটা নির্ণয়ের জন্য আমাদের হচ্ছে একটি সূত্র আছে। এই সূত্রটি কি চলো দেখে নেওয়া যাক। তো যে অতিরিক্ত মজুদের হাত থেকে রক্ষা করার জন্য একজন ব্যবসায়ী হচ্ছে এই সূত্রের সাহায্যে তার যে সর্বোচ্চ মজুদ স্তর সেটি নির্ণয় করতে পারে। দেখো, সর্বোচ্চ মজুদ ইজ ইকুয়াল টু সমান হচ্ছে পূর্ণ ফরমায়েশ স্তর, মানে হচ্ছে কোন স্তরে বা কোন লেভেলে নেমে গেলে হচ্ছে আবার আমরা অর্ডার করব। পূর্ণ ফরমায়েশ মানে পুনরায় অর্ডার করব। এখন ধরো একজনের বাবা ফলের ব্যবসায়ী, তিনি হচ্ছেন ফল নিয়ে ব্যবসা করেন, তো উনি হচ্ছে কত কেজিতে আম, যখন ধরো আম বিক্রি করে, এই আম কত কেজিতে নেমে আসলে একটা লেভেলে নেমে আসলে তিনি হচ্ছেন আবার অর্ডার দিবেন। ধরো রাজশাহী থেকে আম নিয়ে আসে, রাজশাহী থেকে আম নিয়ে আসতে নিশ্চয়ই একটি সময় সাপেক্ষ ব্যাপার, 3 দিন 4 দিন সময় লেগেই যাবে স্বাভাবিক। তো ওই স্তর বা কত কেজিতে নেমে আসলে তোমার বাবা হচ্ছে আবার সে অর্ডারটি করবে, সেটাকে বলা হয় পূর্ণ ফরমায়েশ স্তর বা রি অর্ডার পয়েন্ট। তারপর হচ্ছে পুনঃ ফরমায়েশের পরিমাণ, পুনরায় অর্ডার তো করবে কিন্তু কত কেজি আম করবে, কত কেজি আম তার গোডাউনে রাখার জন্য গোডাউন সক্ষম, সেই স্তরটাকে বলা হয় সেইটাকে বলা হয় পুনঃ ফরমায়েশের পরিমাণ। মাইনাস হচ্ছে কোনো একক সময়ে সর্বনিম্ন ব্যবহারের পরিমাণ ইনটু পণ্যের ডেলিভারি পাওয়ার সর্বনিম্ন সময়। এই যে আম আসবে, সেই আম আসতে সর্বনিম্ন কত দিন সময় লাগবে সেটা দিয়ে হচ্ছে একক সময় সর্বনিম্ন ব্যবহারের পরিমাণ, মানে আমরা যেটাকে একক ধরবো, যদি দিন ধরি তাহলে হচ্ছে একদিনে অ্যাটলিস্ট কত কেজি আম বিক্রয় হয়, বা আমরা যদি মাসে ধরি এক মাসে অ্যাটলিস্ট কত কেজি আম বিক্রয় হবে, এক মাসে কতটুকু পণ্য ব্যবহার হবে, সেই একক ধরে হচ্ছে মজুদ স্তর নির্ণয় করা হয়। তো এই স্তরগুলা, এই যে সর্বোচ্চ মজুদের বিভিন্ন পার্টগুলা, পূর্ণ ফরমায়েশ স্তর, পূর্ণ ফরমায়েশের পরিমাণ, কোনো একক সময় সর্বনিম্ন ব্যবহারের পরিমাণ, তারপর হচ্ছে পণ্যের ডেলিভারি পাওয়ার সর্বনিম্ন সময়, এগুলো আমরা এখন ডিটেলসে জানবো। কারণ এই চ্যাপ্টারটা আমাদের তো হচ্ছে ম্যাথ বেসড, তো ম্যাথ বেসড হওয়ার কারণে আমাদের এই বিষয়গুলো খুব ভালোভাবে বুঝতে হবে, ম্যাথ করার জন্য লাগবে। তো যখন এই বিষয়গুলো ভালো করে বোঝা হয়ে যাবে তখন হচ্ছে আমরা আমাদের ম্যাথের যে পার্ট আছে সেখানে চলে যাব। দেখো, পুনঃ ফরমায়েশ স্তর, এই যে প্রথমে আমরা পড়েছিলাম যে পুনঃ ফরমায়েশ স্তর যোগ পুনঃ ফরমায়েশের পরিমাণ, তো এই পুনঃ ফরমায়েশের স্তরটা আমরা এখন ডিটেলসে পড়ব। পুনঃ ফরমায়েশ স্তরটা কি, যে স্তরের পরিমাণ
বা যে স্তরে মজুদ মালের পরিমাণ নেমে আসলে পুনরায় অর্ডার দিতে হবে সে স্তরটাকেই বলা হয় পুনঃফরমায়েশ স্তর বা রিঅর্ডার লেভেল। এখন পুনঃফরমায়েশ স্তর কিন্তু সবসময় সর্বনিম্ন যে মজুদ সেটা থেকে হচ্ছে সবসময় বেশি হবে, কারণ যদি দেখা যায় যে পণ্য আসতে যদি ডেলিভারি টাইম যদি বেশি দিন লেগে যায়, ধরো রাজশাহী থেকে আম আনার জন্য জেনারেলি হচ্ছে আমাদের 3 দিন সময় লাগে, কিন্তু হঠাৎ করে দেখো প্রাকৃতিক দুর্যোগ হতে পারে বা দেশের অবস্থা রাজনৈতিক অবস্থা যদি অস্থিতিশীল হয়, সেক্ষেত্রে হচ্ছে পণ্য নিয়ে আসতে ধরো 3 দিনের জায়গায় 1 সপ্তাহ, 10 দিন, 15 দিন সময় লেগে যেতে পারে। তো এই অর্ডারটি হচ্ছে তখন রক্ষা কবচ হিসেবে কাজ করে। তো এই অর্ডার এই পুনঃফরমায়েশের স্তর বা রিঅর্ডার লেভেল নির্ণয় করার কিন্তু আবার সূত্র আছে। দেখো, পুনঃফরমায়েশের স্তর সমান হচ্ছে প্রতি সময়ে এককের সর্বোচ্চ মজুদ ব্যবহার। তো আমরা বলেছি যে একটা সময় ফিক্সড করে নিতে হবে, একদিন হতে পারে, 1 মাস হতে পারে, 1 সপ্তাহ হতে পারে। তো সেই সময়টা ফিক্সড করে নিয়ে ওই সময়টাতে সর্বোচ্চ কি পরিমাণ মাল বা পণ্য ব্যবহৃত হয় এবং সেই পণ্যটা পাওয়ার সর্বোচ্চ প্রয়োজনীয় সময়। যেমন আমি ধরে নেই যে আম নিয়ে আসতে হচ্ছে 3 দিন সময় লাগে, কিন্তু কোনো কোনো সময় দেখা যায় 4 দিনও লেগে যেতে পারে, 5 দিনও লেগে যেতে পারে বা 1 সপ্তাহ লেগে যেতে পারে। ওই সময়টা নির্ধারণ করে নিতে হবে যে প্রতি সময়ে ওই এককে আমার 1 দিন বা 7 দিন সময়ে কি পরিমাণ সবচেয়ে বেশি পণ্য মজুদ আমার লাগছে, কি পরিমাণ সবচেয়ে বেশি পরিমাণ পণ্য আমার লাগছে, এবং হচ্ছে ওই পণ্যগুলো পাওয়ার আমার ডেলিভারিটা পাওয়ার জন্য আমার সর্বোচ্চ কতদিন সময় লাগতে পারে সেটা হচ্ছে পুনঃফরমায়েশ স্তরে নির্ণয় করার সূত্র। অথবা আরেকটি সূত্র আছে, দেখো, সর্বনিম্ন মজুদ প্লাস হচ্ছে কি, দেখো, প্রতি সময় এককে গড় মজুদ ব্যবহার, মানে প্রতি সময়ে গড়ে আমার এভারেজে কি পরিমাণ পণ্য আমার ইউজ হচ্ছে এবং হচ্ছে গড় লিড সময়। লিড সময় বলতে পণ্য পৌঁছাতে গড়ে এভারেজে কত সময় লাগে। একবার অর্ডার করলে যদি এক সময় লাগে, ধরো কোনো সময় অর্ডার করলাম পণ্য 2 দিনেই চলে আসলো, আবার এক সময় অর্ডার করলাম পণ্য 4 দিন লাগে, আবার কখনো 5 দিন লাগে। তো এভারেজে সময়টাকে হচ্ছে কাউন্ট করতে হবে। তাহলে আরেকটা সূত্র কি, সর্বনিম্ন মজুদ। প্রথমটা আমরা কি পড়েছিলাম, পুনঃফরমায়েশ স্তর সমান প্রতি সময়ে এককে সর্বোচ্চ মজুদ ব্যবহার ইনটু পণ্য পাওয়ার সর্বোচ্চ প্রয়োজনীয় সময়, অথবা হচ্ছে সর্বনিম্ন মজুদ যোগ প্রতি সময় এককে গড় মজুদ ব্যবহার গুণ হচ্ছে গড় লিড সময়। তো আমাদের যে ম্যাথে যেই ধরনের ইনফরমেশনগুলো দেওয়া থাকবে সেগুলো দেখে আমরা সেই সূত্রটা ম্যাথে প্রয়োগ করব। যখন হচ্ছে সর্বনিম্ন মজুদের ইনফরমেশন দেওয়া থাকবে তখন আমরা এটা ইউজ করব, যখন ওই ইনফরমেশনগুলো দেওয়া থাকবে তখন হচ্ছে আমরা ওই সূত্রটা ইউজ করে আমাদের ম্যাথটা সলভ করব। তারপরে কি আছে, সর্বনিম্ন মজুদ ব্যবহার পরিমাণ। এটা কি জিনিস আমি একটু আগে বললাম, এই পরিমাণ মজুদ মাল প্রতিষ্ঠান গড়ে সর্বনিম্ন ব্যবহার করে। ধরো 1 সপ্তাহে কোনো দিন হচ্ছে 5 কেজি আম বিক্রয় হয়, কোনো দিন হচ্ছে 10 কেজি হয়, কোনো দিন হচ্ছে 15 কেজি হয়, কোনো দিন 40 কেজি হয়, কিন্তু পুরা এই যে 7 দিন, এই 7 দিনে এবারে যে কত কেজি করে পণ্য বিক্রয় হলো বা আম বিক্রয় হলো সেটাকে বলা হয় সর্বনিম্ন মজুদ ব্যবহার পরিমাণ, বা এই পরিমাণের নিচে কখনোই মজুদ ব্যবহার করা হয় না। তারপর আমরা কি দেখব, তারপর আমরা দেখব পণ্য ডেলিভারি পাওয়ার সর্বোচ্চ প্রয়োজনীয় সময়, সেটা সম্পর্কে ডিটেলস জানবো। কোনো পণ্য যখন অর্ডার দেওয়া হবে তখন সেই অর্ডার দেওয়ার তারিখ বা সময় থেকে পণ্য গোদামে ডেলিভারি পাওয়ার তারিখ বা সময় পর্যন্ত যেই সময়টাকে, সেই সময়টাকে বলা হয় লিড সময়। তো ধরো আমি একজন হচ্ছে গার্মেন্টসের ব্যবসায়ী, যিনি হচ্ছেন কাপড় বানাই। তো ওই কাপড় বানানোর জন্য আমার কি লাগে, সুতা লাগে, র ম্যাটেরিয়ালস লাগে। তো এই র ম্যাটেরিয়ালসগুলা আমি অর্ডার দিব, এই অর্ডার দেওয়ার তারিখ থেকে বা অর্ডার দেওয়ার সময় থেকে, ধরো আজকে হচ্ছে 14 তারিখ, সেপ্টেম্বর মাসের 14 তারিখ। তো সেপ্টেম্বর মাসের 14 তারিখ সন্ধ্যা 7টায় আমি অর্ডার দিলাম এবং এই 14 তারিখ সন্ধ্যা 7টা থেকে
আমার যে পণ্য অর্ডার দিলাম সেই পণ্য আমার গোডাউনে পৌঁছানো পর্যন্ত যতটুকু সময় লাগবে সেটাকে বলা হয় লিড টাইম বা পণ্য ডেলিভারি পাওয়ার সর্বোচ্চ প্রয়োজনীয় সময়। এখন আমরা জানব সর্বনিম্ন মজুদ সম্পর্কে। এতক্ষণ আমরা জেনেছিলাম যে সর্বোচ্চ মজুদ, এখন আমরা জানব সর্বনিম্ন মজুদ। মজুদ স্তর এমন একটি মজুদ স্তর যা নিচে মজুদ থাকলে উৎপাদন কার্য ব্যাহত হওয়ার সম্ভাবনা থাকে, সেটাকে বলা হয় সর্বনিম্ন মজুদ স্তর। এই স্তরের নিচে নেমে গেলে কিন্তু প্রতিষ্ঠানের উৎপাদন কার্য একদম বন্ধ হয়ে যাবে এবং প্রতিষ্ঠানের রেড অ্যালার্ট জারি করতে হবে যে পণ্য নেই, এই কারণে হচ্ছে উৎপাদন কার্য বন্ধ করে দিতে হবে। তো এই যে সর্বনিম্ন মজুদ, এটা হচ্ছে দুটো জিনিস বিবেচনা করে সর্বনিম্ন মজুদটা নির্ধারণ করা হয়। নাম্বার 1 হচ্ছে লিড টাইম। এই যে আমরা জানলাম একটু আগেই লিড টাইমটা কি। লিড টাইম হচ্ছে পণ্য অর্ডার দেওয়ার তারিখ থেকে পণ্য গোডাউনে ডেলিভারি পাওয়া পর্যন্ত যে সময়, সেটাকে বলা হয় লিড টাইম। তো সর্বনিম্ন মজুদ নির্ধারণের জন্য আমাদেরকে প্রথম যেই জিনিসটা বের করতে হবে সেটা হচ্ছে লিড টাইম বা পণ্য গোডাউনে পৌঁছাতে কতদিন সময় লাগে। 2 নাম্বার হচ্ছে মাল ব্যবহারের হার। কি পরিমাণ মাল হচ্ছে, যে আমরা বলেছিলাম যে একক সময়ের কথা, ওই একক সময়ে কি পরিমাণ মাল ব্যবহৃত হচ্ছে সেটা আমাদেরকে হচ্ছে জানতে হবে। তো এই যে সর্বনিম্ন মজুদ বললাম, সর্বনিম্ন মজুদের যে সূত্র সেটা হচ্ছে পুনঃফরমাইশ স্তর। কোন অর্ডারে গেলে, কোন লেভেলে নেমে গেলে আমাকে হচ্ছে রিঅর্ডার করতে হবে, পুনরায় অর্ডার করতে হবে, মাইনাস হচ্ছে মাল ব্যবহারের গড় হার সেই একক সময়, যে একক সময়টা আমরা নির্ধারণ করব, 1 মাস হতে পারে, 1 সপ্তাহ হতে পারে, 1 দিন হতে পারে, সেখানে কি পরিমাণ মাল গড়ে বা এভারেজে ব্যবহার করা হচ্ছে ইনটু হচ্ছে লিড টাইম। এবার আমরা জানব মজুদ পণ্য ব্যবস্থাপনার উদ্দেশ্য। কেন এই যে আমরা এতক্ষণ ধরে বলছি মজুদ পণ্যটা কেন ব্যবস্থাপনা আমাদের করতে হবে। মজুদ পণ্য কি আমরা জানি তো। মজুদ পণ্য মানে হচ্ছে যে আমরা যে পণ্য, সেই মজুদ পণ্য কিন্তু কয়েক ধরনের হতে পারে। এর মধ্যে হতে পারে যে সমাপ্ত পণ্যের মজুদ, আমরা বলেছি যে যেই পণ্যগুলো আমরা অলরেডি তৈরি করে ফেলেছি সেই তৈরি করা পণ্যগুলোর মজুদ হতে পারে, অথবা এই যে পণ্যগুলো আমরা তৈরি করব তার জন্য আমাদের যে কাঁচামাল দরকার সেই কাঁচামালের একটা মজুদ থাকতে পারে। তো এই যে মজুদ পণ্য আমরা বলছি, এই মজুদ পণ্য ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনার উদ্দেশ্যটা আসলে কি প্রতিষ্ঠানের, সেটাই হচ্ছে আমরা এখন জানবো। এটার উদ্দেশ্য হচ্ছে আসলে যাতে সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে আমাদের যে প্রোডাকশন যে কস্ট আছে বা উৎপাদন ব্যয় আছে সেটা কমিয়ে কিভাবে উৎপাদনের ধারাকে অব্যাহত রাখা যায়। আমাদের একদিকে যেমন ব্যয় বেশি না হয়ে যায়, আবার যেন আমাদের উৎপাদন কাজ বন্ধ না হয়ে যায়, সেজন্য হচ্ছে আমাদের মজুদ পণ্য, যে মজুদ পণ্যগুলো হচ্ছে আমাদের ভালোভাবে দেখাশোনা করতে হবে বা ব্যবস্থাপনা করতে হবে। তো আমাদের এই যে উৎপাদন কার্যকে সচল রাখার জন্য আমাদের হচ্ছে মজুদ পণ্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তা আমরা এখন জানবো কেন হচ্ছে এই মজুদ পণ্য ব্যবস্থাপনা আমরা করব। প্রথমেই যেটা হচ্ছে সেটা হচ্ছে চাহিদা অনুযায়ী উৎপাদন। একটা প্রতিষ্ঠান হচ্ছে কি পরিমাণ পণ্য উৎপাদন করতে চাচ্ছে বা তার গ্রাহক হচ্ছে কি পরিমাণ তাদের ডিমান্ড আছে পণ্যটির, সেই ডিমান্ড অনুযায়ী পণ্য উৎপাদন করতে হলে আমাদের কিন্তু যথেষ্ট পরিমাণ মজুদ পণ্য গোডাউনে মজুদ থাকতে হবে। ছিলাম যে পণ্যর মজুদ কয়েক ধরনের হতে পারে। আমরা বলেছিলাম সমাপ্ত পণ্যের মজুদ অথবা কাঁচামালের মজুদ। তো কাঁচামালের মজুদ যদি না থাকে তখন হচ্ছে উৎপাদন কার্য ব্যাহত হবে। আর যদি সমাপ্ত পণ্যের মজুদ না থাকে সেক্ষেত্রে কিন্তু বিক্রয়ের পরিমাণ কমে যাবে। গ্রাহকরা আমাদের পণ্য কিনতে আসবে, কিন্তু হচ্ছে আমাদের হচ্ছে যথেষ্ট পরিমাণ পণ্য মজুদ না থাকার কারণে তাহলে কিন্তু গ্রাহকরা ফেরত চলে যাবে। আর যদি কাঁচামাল না থাকে সেক্ষেত্রে কি হবে দেখা যাবে, কাপড়ের কথা বলছিলাম, কাপড়ের যদি যে সুতার দরকার সেই সুতা যদি না থাকে বা সেই রঙের কাপড় যদি না থাকে তাহলে কিন্তু উৎপাদন কার্য সম্ভব হবে না। তাহলে মেশিন বন্ধ করে বসে থাকতে হবে ওয়ার্কারদের। তাহলে কিন্তু কি হবে,
এই যে অনেকখানি সময় কিন্তু চলে যাবে, পণ্য আসতে আসতে অনেকখানি সময় চলে যাবে, উৎপাদন কার্য কিন্তু ব্যাহত হবে। তাই উৎপাদন কার্যকে সচল রাখতে হলে এবং বিক্রিত পণ্য বিক্রয় যদি আমরা সচল রাখতে চাই, প্রতিষ্ঠানের প্রফিট যদি চাই, সেক্ষেত্রে হচ্ছে মজুত পণ্যগুলো খুব ভালোভাবে যে ব্যবস্থাপনা করতে হবে। তারপর নাম্বার 2 হচ্ছে মজুত পণ্য বিনিয়োগ সর্বনিম্নকরণ। উৎপাদনকারী প্রতিষ্ঠান আছে যারা আছে তাদের হচ্ছে বেশিরভাগ অর্থ কি চলতি সম্পদে চলে যায়, এবং চলতি সম্পদের একটা বড় অংশ কিন্তু তাদের বিনিয়োগেই, এই যে মজুত পণ্য বিনিয়োগেই কিন্তু চলে যায়। তো এই যে চলতি যেই সম্পদ আছে সেগুলা যেন মজুত পণ্যে আটকে না থাকে, উৎপাদন কাজ যেন উৎপাদন যেন সঠিকভাবে হয় এবং পণ্য বিক্রয় যেন সচল থাকে, টাকাগুলো যেন ওই মজুত পণ্যে আটকে না থাকে। তো এটা হচ্ছে যারা ম্যানেজার আছেন তাদেরকে হচ্ছে খুব ভালোভাবে ব্যবস্থাপনাটা করতে হবে, যেমন পণ্য যেন সঠিকভাবে সচল থাকে পণ্য উৎপাদন, তেমনি হচ্ছে পণ্যগুলো যেন গোডাউনে পড়ে না থাকে। গোডাউনে পড়ে থাকলে কি হবে, একসাথে গোডাউন ভাড়াও দিতে হবে, প্লাস হচ্ছে এই পণ্যগুলো গোডাউনে জমা থাকার কারণে অবিকৃত অবস্থায় থাকলে কিন্তু প্রতিষ্ঠানের মুনাফাও সম্ভব হবে না। তো এই জন্য হচ্ছে এই যে ম্যানেজার যারা আছেন তাদের হচ্ছে এগুলো খুব ভালোভাবেই ম্যানেজ করতে হবে, যেমন যেন গোডাউনে পণ্য জমা না থাকে। তারপর হচ্ছে ক্রেতাদের পণ্য সরবরাহ নিশ্চিত করা। যারা আমাদের আমরা যদি ব্যবসায়ী, আমরা যারা ব্যবসায়ী, আমাদের যারা গ্রাহক আছেন বা ক্রেতা আছেন, বায়ার আছেন, তারা যখন আমাদেরকে পণ্য অর্ডার করবেন, আমরা যেন সেই পণ্যগুলো সঠিকভাবে তাদের কাছে পৌঁছে দেই। যদি আমরা পণ্য না পৌঁছাই, আমরা যদি গোডাউনে রেখে দেই, সেক্ষেত্রে কি হবে, আমাদের কিন্তু প্রফিট হবে না। তো যারা ম্যানেজার আছেন তাদের কি করতে হবে, ক্রেতাদের পণ্য যেন সঠিক সময়ে যায়। তাহলে কি হবে, ধরো গোডাউনে পণ্য আছে, একজন আমার কাছে পণ্য চাইলো, একজন বায়ার আমার কাছে পণ্য চাইলো, আমি কিন্তু তার অর্ডারটা সম্পন্ন করলাম না, সেক্ষেত্রে কি হবে, নতুন পণ্য যদি আসে, আমার গোডাউনে রাখার জায়গা যেমন হবে না, তেমনি পণ্য হচ্ছে সমাপ্ত পণ্য যদি আমি ক্রেতাকে সরবরাহ না করি, সেক্ষেত্রে হচ্ছে আমার মজুত পণ্যের একটা জটলা লেগে যাবে। তো এই জটলা নিরসনের জন্য হলেও বা মুনাফার জন্য হলেও আমাকে কি করতে হবে, ক্রেতাদের পণ্য সরবরাহটা নিশ্চিত করতে হবে। তারা যখন আমাদেরকে ফরমাইট দিবে বা অর্ডার দিবে, যত দ্রুত সম্ভব এই পণ্যগুলো হচ্ছে তাদের কাছে পৌঁছে দিতে হবে। তারপর দেখো নাম্বার 4 কি আছে, হচ্ছে ক্ষতি হ্রাস করা। এই যে মজুত পণ্য, যখন আমরা বলেছিলাম যে পচনশীল পণ্যের ক্ষেত্রে কিন্তু ক্ষতি কিরকম হবে, যে পণ্যগুলা পচে যাওয়ার সম্ভাবনাটা অনেকাংশেই থাকে, বা গোডাউন থেকে পণ্য চুরি হয়ে যেতে পারে, বা থাকার কারণে অনেক সময় দেখা যায় নিচে থাকার কারণে কি হয়, সেতসেতে হয়ে যায় এবং পণ্যগুলো নষ্ট হয়ে যায়। তো এই ক্ষতিগুলো হচ্ছে একজন ম্যানেজারের খুব ভালোভাবেই ম্যানেজ, যাতে ক্ষতি যত কম হয়, যত কম করা যায়, সেটা হচ্ছে ম্যানেজারের খেয়াল রাখতে হবে। পচনশীল পণ্যের ক্ষেত্রে এগুলা নির্দিষ্ট সময় পর পর চেক করতে হবে, বা নিচে সেতে হয়ে যাচ্ছে কিনা সেটা খেয়াল রাখতে হবে, বা চুরি হয়ে যাচ্ছে কিনা সেগুলা হচ্ছে খুব ভালোভাবে খেয়াল করতে হবে, এবং পণ্যগুলো রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করতে হবে। তারপর হচ্ছে মোট খরচ হ্রাস করা। অযথা আমরা যদি পণ্য মজুত করে রাখি, সেক্ষেত্রে কি হবে, দেখা যাবে কাঁচামাল অনেকগুলো এনে রেখে দিলাম, সেক্ষেত্রে কি হবে, একটা গোডাউনে না হলে আমাদেরকে আরেকটা গোডাউন ভাড়া করতে হবে, বা শুধু শুধু জায়গাগুলা কি হবে, জায়গাগুলা ওই ভর্তি হয়ে থাকবে। এক্ষেত্রে আমাদের কি হবে, বিদ্যুৎ খরচ হবে, গোডাউনের ভাড়া দিতে হবে, তো বীমার পরিমাণ বেশি হবে। তো এই অযথা খরচগুলা করা যাবে না। গোডাউনে যে পণ্যগুলো জায়গা হয়ে যায়, তার জন্য অযথা 2টা গোডাউন ভাড়া করার কোনো মানেই হয় না। তাই একজন ব্যবস্থাপককে হচ্ছে এই খরচগুলো কিভাবে কমানো যায়, বহন খরচ বা ফরমায়েশ খরচ কমিয়ে কিভাবে প্রতিষ্ঠানের মুনাফা করা যায়, সেদিকে হচ্ছে খেয়াল রাখতে হবে। তারপর হচ্ছে সংগ্রহ, সংরক্ষণ ও ব্যবহারের ব্যবস্থা করা। বিভিন্ন ধরনের মজুদের গুরুত্ব অনুসারে পচনশীল পণ্যের ক্ষেত্রে এক ধরনের ব্যবস্থা গ্রহণ করতে হবে, অপচনশীল পণ্যের ক্ষেত্রে এক ধরনের ব্যবস্থা গ্রহণ করতে হবে, আগের পণ্যের ক্ষেত্রে এক ধরনের ব্যবস্থা গ্রহণ করতে হবে, নতুন পণ্যের ক্ষেত্রে এক ধরনের ব্যবস্থা গ্রহণ করতে হবে। তো এই মজুদ পণ্যের ধরন অনুসারে তো এগুলো সংরক্ষণ ও ব্যবহার করে যথোপযুক্ত ব্যবস্থা হচ্ছে গ্রহণ করতে হবে। তাই আমরা বলতে পারি যে মজুদ পণ্য ব্যবস্থাপনার উদ্দেশ্য হলো
কাম্য পরিমাণ মজুদ সংরক্ষণের ব্যবস্থা করে উৎপাদন ও বিক্রয় কার্য সচল রাখার মাধ্যমে মজুদ পণ্যের বহন খরচ ও ফরমায়েশ খরচ হ্রাস করে শেয়ার মালিকদের সম্পদের সর্বাধিকরণ। এখন আমরা জানব নগদ ব্যবস্থাপনা বা ক্যাশ ম্যানেজমেন্ট সম্পর্কে। আমরা জানব ক্যাশ ম্যানেজমেন্ট বা নগদ ব্যবস্থাপনা কি। নগদ ব্যবস্থাপনা বলতে দক্ষতার সাথে নগদ টাকা বা ক্যাশ টাকা ক্রেতাদের কাছ থেকে আদায় করা, নগদে পরিশোধ করা, আমরা যাদের কাছ থেকে পণ্য কিনবো তাদেরকে নগদে পরিশোধ করা, এবং কি পরিমাণ ক্যাশ টাকা আমাদের হাতে রাখতে হবে বা কি পরিমাণ ক্যাশ টাকা আমাদের হাতে রাখা উচিত তা নির্ধারণ করাকে বলা হয় ক্যাশ ম্যানেজমেন্ট। যে কোনো ব্যবসায় পরিচালনার জন্যই নগদ অর্থ সবচেয়ে গুরুত্বপূর্ণ চলতি সম্পদ। কারণ ক্যাশ টাকা যদি না থাকে সেক্ষেত্রে কি ঘটে, সেক্ষেত্রে হচ্ছে যদি কম টাকা আমরা হাতে রাখি সেক্ষেত্রে আমাদের যখন কোনো কিছু খরচ করতে হবে তখন হচ্ছে দেখা যাবে আমাদের হাতে প্রয়োজনীয় টাকা থাকবে না। আবার যদি বেশি টাকা আমরা রেখে দিই, সে টাকাগুলো বিনিয়োগ না করি, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে হচ্ছে আমাদের মুনাফা কমে যাবে। তো আমাদের কি করতে হবে, এই যে আমাদের যে ক্যাশ টাকাগুলো আমরা সাধারণত কি করি, কাঁচামাল ক্রয় করি, শ্রমিকদের বেতন দিই, মেশিন ক্রয় করি, পাওনাদারদের পাওনা পরিশোধ করি। তো এগুলোর জন্য হচ্ছে আমার নগদ অর্থের প্রয়োজন হয়। তাই এই একটা ব্যবসায় পরিচালনার জন্য হচ্ছে পর্যাপ্ত পরিমাণ নগদ অর্থ থাকতে হবে। যদি না থাকে, এই যে খরচগুলো বললাম, শ্রমিকের মজুরি দেওয়া, মেশিন ক্রয় করা, কাঁচামাল ক্রয় করা, পাওনাদারদের পাওনা পরিশোধ করা যখন দরকার আমরা কিন্তু পরিশোধ করতে পারবো না। আবার অর্থের ঘাটতির কারণে দেখা যাবে যে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যেতে পারে। আবার খুব বেশি পরিমাণ অর্থ থাকলে কি হবে, সেগুলো অলস পড়ে থাকবে এবং অলস পড়ে থাকার কারণে আমরা কোনো মুনাফা করতে পারবো না। তো প্রতিষ্ঠানে দেখা যাবে লস হয়ে যাবে। তো এমনভাবে হচ্ছে আমাদের ক্যাশ থাকতে হবে। আমরা যখন পড়েছিলাম আমাদের প্রথম অধ্যায়, যেটাতে আমরা পড়েছিলাম 3টা নীতি মনে আছে, ঝুঁকি ও মুনাফা নীতি, তারল্য মুনাফা নীতি, বৈচিত্র্যায়নের নীতি। তো সেখানে আমরা পড়েছিলাম তারল্য মুনাফা নীতি। তারল্য মুনাফা নীতিতে আমরা এই ক্যাশ ম্যানেজমেন্ট সম্পর্কে পড়েছিলাম। আবার আজকে একটু পড়লাম, তো আশা করি তোমাদের মনে থাকবে এই ব্যাপারে। তো এই ক্যাশ ম্যানেজমেন্টটা খুবই জরুরি ব্যবসায়। আমি এখানে দিয়ে দিয়েছি যেটা আমি বললাম যে বেশি পরিমাণ নগদ অর্থ হাতে থাকলে কি হবে বা কম পরিমাণ অর্থ রাখলে হাতে কি হবে, দেখো দিয়ে দিয়েছি। এরপর আমরা যে জিনিসটা পড়বো তার আগে কিছু বলি যে এটার কথা, যে কাম্য পরিমাণ নগদ অর্থ হাতে রাখা এবং সেটা নির্ধারণ করা কি পরিমাণ অর্থ হাতে থাকবে, এবং নগদ অর্থ প্রাপ্তি বা আদায়ের সময় দ্রুতকরণ, যে আমরা যে টাকাটা পাবো সেটা যেন খুব তাড়াতাড়ি পাই, বা পরিশোধের ক্ষেত্রেও সেই সময়টা নির্ধারণ করা, এবং পাওনাদারদের যে পাওনা আছে সেগুলো যেন সঠিক সময়ে পরিশোধ করতে পারি, সেই যে প্রক্রিয়াটা সেটাকে বলা হয় নগদ ব্যবস্থাপনা। ঠিক আছে, এরপরে আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে নগদ রূপান্তর চক্র ও নগদ আবর্তন। আমরা সিসিসি, ক্যাশ কনভার্সন সাইকেল, এন্ড হচ্ছে ক্যাশ টার্ন ওভার। তো সিসিসি হিসেবে আসে যে জ্ঞানমূলক কোশ্চেন, যে সিসিসি কি জিনিস ব্যাখ্যা করো, সেক্ষেত্রে জ্ঞানমূলক আসতে পারে, বা তোমাদের অনুধাবনমূলক কোশ্চেন হিসেবে আসতে পারে, বা বলতে পারে এটার ফুল ফর্ম কি, ক্যাশ কনভার্সন সাইকেল, নগদ রূপান্তর চক্র এবং নগদ আবর্তন, যেটাকে আমরা বলি ক্যাশ টার্ন ওভার। তো এই নগদ রূপান্তর চক্রটা কি? নগদ রূপান্তর চক্র হচ্ছে পণ্য উৎপাদনের জন্য, আমরা যে পণ্যটা উৎপাদন করব তার জন্য বাকিতে যে কাঁচামালগুলা ক্রয় করি, সেই ক্রয়ের ফলে যে পাওনাদারের সৃষ্টি হয় সেই সময়টা থেকে আমরা পণ্য উৎপাদন করি এবং সেগুলোও আমরা আবার বাকিতে বিক্রয় করি। তো আমাদের যে দেনাদার সৃষ্টি হয়, দেনাদারের ফলে আমাদের প্রাপ্য বিল বা যে হিসাবটা আমাদের আদায়ের যে সময়টা, সেটাকে বলা হয় ক্যাশ কনভার্সন সাইকেল। তার মানে পণ্য তৈরির জন্য কাঁচামাল ক্রয়ের থেকে পণ্য উৎপাদন করে সেই পণ্য বিক্রয়ের টাকা আদায় করা পর্যন্ত যে সময়টা, সেটাকে বলা হয় ক্যাশ
কনভার্সন সাইকেল। তো এইটা একটা হচ্ছে সাইকেল বা চক্র, যে এই চক্রটা যত ছোট হবে নগদ অর্থ তত কম সময় আমাদের চলতি সম্পত্তিতে বিনিয়োগ করা থাকবে। কারণ প্রথমে তো আমাদের পণ্য হচ্ছে ক্রয় করতে হয়, তো ক্রয় করলে আমাদের টাকা কিন্তু সেখানে ইনভেস্ট হয়ে যায়। তো টাকা ইনভেস্ট হয়, তারপর আমরা পণ্য উৎপাদন করি। যতদিন না আমি হচ্ছে পণ্যগুলো বিক্রয় করতে পারবো বা আমাদের যে প্রাপ্য বিল আছে সেই প্রাপ্য বিলের টাকা আদায় করতে পারবো, ততদিন কিন্তু আমাদের টাকা সেই আমাদের যে পণ্যগুলো আমরা তৈরি করলাম সেখানে আটকে থাকবে। তো বলা হয় যে ক্যাশ কনভার্সন সাইকেল বা সিসিসি যত ছোট হবে তত হচ্ছে আমাদের জন্য, যারা ব্যবসায়ী তাদের জন্য হচ্ছে ভালো হবে। তো দেখো, এই যে সাইকেল বলেছিলাম, এই চক্রটা কিন্তু ব্যবসায়ের ক্ষেত্রে বারবার চলতেই থাকবে। কারণ একজন ব্যবসায়ী কিন্তু একবার পণ্য উৎপাদন করে তার ব্যবসা কিন্তু বন্ধ করে দেয় না, বারবার পণ্য উৎপাদন করতে থাকবে এবং তার জন্য তার কাঁচামাল লাগবে। সেই কাঁচামাল থেকে পণ্য উৎপাদন করতে হবে, উৎপাদন থেকে ধারে পণ্য সে বিক্রয় করবে এবং সেই বিক্রিত টাকা আদায় করতে হবে। দেখো প্রথমে কি আমাদের যে নগদ টাকা, সেই নগদ টাকা দিয়ে আমরা কি করব, কাঁচামাল ক্রয় করব। পণ্য বানানোর জন্য প্রথমে আমাদেরকে হচ্ছে, যদি বলেছিলাম আমরা ধরো একটা গার্মেন্টস ব্যবসায়ী, সেক্ষেত্রে আমাদের যদি কাপড় বানাতে হয়, একটা শার্ট বানাতে হয়, সেক্ষেত্রে হচ্ছে শার্টের জন্য কি আমাদের কাঁচামাল লাগবে, সুতা লাগবে, কাপড় লাগবে। তো আমাদের ক্যাশ টাকা দিয়ে প্রথমে আমরা হচ্ছে কাঁচামাল ক্রয় করব। তারপর কি করব, সেই কাঁচামাল দিয়ে হচ্ছে আমরা পণ্যটা তৈরি করব, শার্ট তৈরি করব। শার্ট তৈরি করার পরে কি হবে, আমরা সেই শার্ট বিক্রয় করব, অবশ্যই ধারে বিক্রয়। কারণ ব্যবসায়ের ক্ষেত্রে আমরা পড়েছি যে লেনদেন সবসময় ধারেই হয় এবং পরবর্তীতে টাকা আদায় করা হয়। তো তারপরে হচ্ছে কি আমাদের বাকি আদায় হবে। তো আদায় করার পরে আবার কিন্তু এই সাইকেলটা চলতে থাকবে। আবার নগদ টাকা আমাদের হাতে আসবে, সেই টাকা দিয়ে আমরা কাঁচামাল ক্রয় করব, কাঁচামাল ক্রয় করে পণ্য উৎপাদন করব, উৎপাদন করে সেগুলো আবার বিক্রয় করব এবং বিক্রয় করে বাকি আদায় করব। যতদিন ব্যবসায় প্রতিষ্ঠান থাকবে ততদিন কিন্তু এই সার্কেলটা চলতেই থাকবে। এটাতে দেখো কখনো কিন্তু স্টপ হয়ে যাবে না, এটা কিন্তু একটা চলতি, যেটা বলে চলতেই থাকবে। সাইকেলের চাকা কিন্তু কখনো থামবে না। যখন হচ্ছে সাইকেলের চাকা থেমে যাবে তখন হচ্ছে ব্যবসায় প্রতিষ্ঠান, তার মানে ব্যবসায় প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে। তো দেখো, এই যে নগদ রূপান্তর চক্র, এই নগদ রূপান্তর চক্রের কিন্তু সূত্র আছে। সূত্রটা কি, মজুদ পণ্যের গড় অবস্থান কাল যোগ হচ্ছে বাকি আদায়ের গড় সময় মাইনাস হচ্ছে গড় পরিশোধ কাল। এই প্রত্যেকটা পার্ট আমরা আবার নির্ণয় করার আবার আলাদা আলাদা সূত্র আছে। প্রথমেই হচ্ছে মজুদ পণ্যের গড় অবস্থান কাল, মানে মজুদ পণ্য গোডাউনে যে অবস্থান করে সেটার এভারেজ টাইম কতটুকু, তারপর হচ্ছে সেই পণ্য বিক্রয় করার পরে সেই টাকাগুলো আদায় করতে আমাদের এভারেজে কতটুকু সময় লেগে যায়, এবং হচ্ছে আমরা যে পণ্যগুলো ক্রয় করি তা পরিশোধ করতে আমাদের কতদিন সময় লাগে। তো টোটাল হচ্ছে মজুদ পণ্যের গড় অবস্থান কাল যোগ হচ্ছে বাকি আদায়ের গড় সময় মাইনাস হচ্ছে গড় পরিশোধ কাল। তো দেখো প্রথমে আমরা কি জানবো, মজুদ পণ্য রূপান্তর সময় বা গড় অবস্থান কাল সম্পর্কে আমরা জানবো। সেটা সূত্র কি, মজুদ পণ্য ডিভাইডেড বাই দৈনিক বিক্রিত পণ্যের ব্যয়। এখন এই দৈনিক বিক্রিত পণ্যের ব্যয়টাকে আমরা আবার ভেঙে লিখতে পারি। দেখো, বিক্রিত পণ্যের ব্যয় ভাগ হচ্ছে 360 দিন, 360 360। কারণ আমরা জানি ব্যবসায়ের ক্ষেত্রে হচ্ছে এমনিতে আমাদের হচ্ছে 364 দিন, 365 দিন, কিন্তু ব্যবসায়ের ক্ষেত্রে সবসময় ধরা হয় 360 দিন, সেটা তো আমরা জেনেছি। তো এই যে মজুদ পণ্য রূপান্তর সময় বা গড় অবস্থান কালের সূত্র কি, মজুদ পণ্য ভাগ হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় ভাগ হচ্ছে 360, মজুদ পণ্য হোল ডিভাইডেড বাই বিক্রিত পণ্যের ব্যয় ভাগ হচ্ছে 360। যে পণ্যগুলো বিক্রিত হবে তার ব্যয়কে আমরা 360 দিয়ে ভাগ দিব, তারপর মজুদ পণ্যকে সেটা দিয়ে ভাগ দিলেই হচ্ছে আমাদের গড় অবস্থান কালটা আমরা পেয়ে যাব। তারপর আমরা যেটা জানবো সেটা হচ্ছে প্রাপ্য বিল আদায়ের গড় সময়। আমরা যেই পণ্য বিক্রয় করি যার ফলে আমাদের প্রাপ্য বিল সৃষ্টি হয়, এই প্রাপ্য বিল আমরা কত দিনে আদায় করতে পারি সেটার ক্ষেত্রে হচ্ছে, সেটা সূত্র হচ্ছে প্রাপ্য বিল ডিভাইডেড বাই ধারে বিক্রয় ইন ভাগ হচ্ছে 360। তার মানে
এটা দিয়ে আমরা যখন আমাদের ম্যাথ করব, আমরা সলভ করব ইনশাআল্লাহ নেক্সটে। তো এই সূত্রটা দিয়ে হচ্ছে আমরা আমাদের প্রাপ্য বিল আদায়ের গড় সময় বের করতে পারবো। এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে গড় পরিশোধ সময়। আমরা যে টাকা পরিশোধ করি, আমাদের যে আমরা যাদের কাছ থেকে পণ্য ক্রয় করি, তো তাদেরকে আমরা কতদিনে পণ্য পরিশোধ করি সেটার সূত্র হচ্ছে প্রদেয় বিল। তাদেরকে যে আমরা বিলটা পরিশোধ করব সেটা হচ্ছে প্রদেয় বিল ভাগ হচ্ছে ধারে ক্রয় ভাগ হচ্ছে 360। আছে। তো এই নগদ রূপান্তর চক্রের মাধ্যমে আমরা জানবো যে নগদ অর্থ কতদিন চলতি সম্পত্তিতে বিনিয়োজিত থাকবে। একজন ব্যবসায়ী জানতে পারবে যে তার যেই কাঁচামাল ক্রয় থেকে টাকা আদায়ের জন্য যে টোটাল যে সময় এই নগদ রূপান্তর চক্রের মাধ্যমে সে হচ্ছে জানতে পারবে। তারপর আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে নগদ আবর্তন। এই যে নগদ রূপান্তর প্রক্রিয়া, এই যে সাইকেল, এটা হচ্ছে বছরে কয়বার হয়, এরকম আমরা কতবার হচ্ছে কাঁচামাল ক্রয় করব, কতবার এই কাঁচামাল থেকে পণ্য উৎপাদন করব এবং সেই পণ্য বিক্রয় করব, টাকা আদায় করব। এই যে বছরে এই যে আবর্তনটা কতবার হবে সেটাকে বলা হয় নগদ আবর্তন। তো এই নগদ আবর্তন বের করার আবার হচ্ছে একটি সূত্র আছে, সেটা কি 360 দিন ভাগ হচ্ছে নগদ রূপান্তর চক্র। ওই যে আমরা চক্রটা জানলাম, সেটাকে 360 দিয়ে আমরা যখন সেটাকে ভাগ দিব তখন হচ্ছে আমরা আমাদের নগদ আবর্তনটা পেয়ে যাব। তো আজকে এতটুকু পর্যন্তই। ইনশাল্লাহ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং এই যে আমরা আজকে এই টার্মসগুলা জানলাম, বিভিন্ন টার্মসগুলা, এগুলা কিন্তু আমাদের খুব ভালোভাবে জানতে হবে। আমরা যদি এগুলা না জানি, এগুলা যদি আমরা বের করতে না পারি, সেক্ষেত্রে কি হবে, আমরা আমাদের ম্যাথগুলা কিন্তু সঠিকভাবে করতে পারবো না। আর ম্যাথগুলা না করতে পারলে কি হবে, পরীক্ষায় আমরা ভালো করতে পারবো না। তো পরীক্ষায় ভালো করতে হলে, যেহেতু এই চ্যাপ্টারটি একটু গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এবং আমাদের বোর্ড কোশ্চেনে এখান থেকে কোশ্চেন অবশ্যই আসবে, তো এই চ্যাপ্টারটা আমাদের ভালো করে পড়তে হবে। তো আমি আশা করছি তোমরা খুব ভালোভাবে পড়বে, মিসের কথা শুনবে। ততদিন পর্যন্ত আমরা যতদিন পর্যন্ত ম্যাথ অংশে না যাচ্ছি ততদিন পর্যন্ত আমরা এই টার্মসগুলো, এই সূত্রগুলো ভালো করে শিখে নিব, বারবার দেখব, একবার না পারলে বারবার করে দেখে এই সূত্রগুলো আমরা ভালোভাবে জেনে নিব। ঠিক আছে? ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো।